একটা ফুটবল ক্লাবের জন্য 22 বছর শুধু একটা সংখ্যা নয়, এইটা একটা প্রজন্মের অপেক্ষা আর হাজার হাজার সমর্থকদের না পাওয়ার গল্প। আর সেই অপেক্ষার অবসান হয়েছিল গত মরশুমে। অস্কার ব্রুজনের হাত ধরে ইস্ট বেঙ্গল অবশেষে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়। সেই মুহূর্তটা শুধু একটা ট্রফি জয়ের মুহূর্ত ছিল না, সেটা ছিল বিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত। এতদিন ধরে যে ক্লাবকে সবাই বলতো ওরা আর ফিরতে পারবে না, সেই ক্লাবই আবার ভারতের সেরা হয়ে দেখিয়েছিল। কিন্তু ফুটবল একটা নিষ্ঠুর খেলা, কারণ ফুটবলের ইতিহাস একটা জিনিস বারবার প্রমাণ করেছে যে চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই কঠিন, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে সেটাকে টিকিয়ে রাখা তার থেকেও বেশি কঠিন। আর প্রশ্নটা এখন আর গত সিজন নিয়ে নয়, প্রশ্নটা আগামী সিজন নিয়ে। ইস্ট বেঙ্গল কি সত্যি একটা নতুন যুগে ঢুকেছে, নাকি এইটা ছিল একটা ওয়ান সিজন ওয়ান্ডার? আর ঠিক এই প্রশ্ন খুঁজতেই ইস্ট বেঙ্গল দায়িত্ব দিয়েছেন এমন একজন মানুষকে, যিনি শুধু আইএসএল জেতেননি, আইএসএল জেতার একটা ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন। অ্যান্টোনিও লোপেজ হাবাস, একজন কোচ যিনি এটিকে কে চ্যাম্পিয়ন বানিয়েছেন, মোহনবাগানকে ভারতের সবচেয়ে ডিসিপ্লিন দলগুলোর একটাতে পরিণত করেছেন, আর বছরের পর বছর প্রমাণ করেছেন যে ফুটবলে ট্যালেন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সিস্টেম তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মানুষটাকে নিয়ে, যিনি হয়তো ইস্ট বেঙ্গলের নতুন অধ্যায় লিখতে চলেছেন। অ্যান্টোনি হাবাসের কোচিং ক্যারিয়ার নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার হিসাবে তোমাদের একটা জিনিস জানলেই যথেষ্ট, তিনি উইনার। 2014 সালের আইএসএল শুরু হওয়ার পরে এটিকের দায়িত্ব নেন হাবাস। লিগ তখন একদম নতুন, সবাই সুপারস্টারদের নিয়ে ব্যস্ত, কিন্তু হাবাস অন্য কিছু ভাবছিলেন। তিনি একটা সিস্টেম বানাচ্ছিলেন। ইয়ান হিউম, ফিক্রু, বোরা ফার্নান্ডেস, নামগুলো কিন্তু ডিফারেন্ট, কিন্তু ফিলোসফি ছিল একটাই, কেউ নিজের জন্য নয়, প্রত্যেকে সিস্টেমের জন্য ফুটবল খেলবে। ফলাফল আইএসএল এর প্রথম চ্যাম্পিয়ন, এবং সেখান থেকে শুরু হয় হাবাসের লেগাসি। তারপরে কয়েক বছর পরে তিনি আবার কলকাতায় ফিরলেন, এইবার মোহনবাগান প্রজেক্ট নিয়ে। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়াম, কার্ল ম্যাগিউ, মনবীর সিং, টিরি, এই নামগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। কিন্তু একটা বিষয় খেয়াল করো যে এই প্লেয়ারগুলোর পারফরমেন্স শুধু ইন্ডিভিজুয়াল কোয়ালিটির জন্য কিন্তু ছিল না, ওরা সবাই একটা ক্লিয়ার স্ট্রাকচারের মধ্যে খেলছিল। রয় কৃষ্ণা গোল করতেন, কিন্তু সেই গোলের সুযোগ তৈরি হতো পুরো সিস্টেম থেকে। ডেভিড উইলিয়াম স্পেস ক্রিয়েট করতেন, মনবীর ট্রানজিশনে দৌড়াতেন, ম্যাকিউ মিডফিল্ডকে ব্যালেন্স রাখতেন। এই কারণেই হাবাসের দলকে বাইরে থেকে সিম্পল মনে হলেও ভিতর থেকে ওগুলোই ছিল পারফেক্টলি ডিজাইন মেশিন। কিন্তু ইস্ট বেঙ্গল হাবাসকে অতীতের জন্য আনেনি, তাকে আনা হয়েছে ভবিষ্যতের জন্য, আর সেখান থেকে শুরু হচ্ছে আসল গল্প। অস্কার ব্রুজন ইস্ট বেঙ্গলে ইতিহাস গড়ে দিয়েছেন, কিন্তু এখন ক্লাবের সামনে আরো বড় চ্যালেঞ্জ, সেই সাকসেসকে হ্যাবিট বানানো। কারণ ফুটবলে একটা ট্রফি তোমাকে অবশ্যই চ্যাম্পিয়ন বানায়, কিন্তু ধারাবাহিকতা তোমাকে বড় লেগাসি তৈরি করতে সাহায্য করে। আর এখানেই হাবাসের অ্যাপয়েন্টমেন্ট এত বেশি ইন্টারেস্টিং, কারণ তার পুরো কোচিং ক্যারিয়ারটাই কনসিস্টেন্সির উপরে দাঁড়িয়ে। হাবাস আসার পর ফরমেশন পাল্টাবে, প্লেয়িং স্টাইল পাল্টাবে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় সবচেয়ে বড় পরিবর্তন হবে অন্য জায়গায়, মেন্টালিটিতে। অ্যান্টোনি হাবাস এমন কোনো কোচ নন যিনি প্রথম দিন থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে চান। তার আইডিয়েশন ছিল যে আমরা কোনো ম্যাচই হারবো না। এই কারণে তার ট্রেনিং সেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় শেপ, ডিস্টেন্স বিটুইন প্লেয়ার্স, কমিউনিকেশন, প্রেস করার টাইমিং, পজিশন ডিসিপ্লিন। শুনতে খুব বেসিক লাগছে, কিন্তু চ্যাম্পিয়নশিপ উইনিং টিমগুলো ঠিক এই বেসিক জিনিসগুলোকেই সবচেয়ে ভালোভাবে রপ্ত করে। আর ঠিক এখানেই আসে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন, ইস্ট বেঙ্গল গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে হাবাসের এখানে আদৌ কি পাল্টানোর আছে? আসলে বদলানোর জায়গা ট্যাকটিক্স নয়, বদলানোর জায়গা হচ্ছে আইডেন্টিটি। একটা সাকসেসফুল সিজন আর একটা সাকসেসফুল প্রজেক্ট দুটো এক জিনিস নয়। ফুটবল হিস্ট্রিতে এমন অসংখ্য ক্লাব কিন্তু আছে যারা একবার চ্যাম্পিয়ন হয়েছে, তারপর আবার মাঝামাঝি টেবিলে নেমে গেছে, কারণ ট্রফি জেতা আর উইনিং কালচার তৈরি করা এক জিনিস নয়। হয়তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ভাবনাটাও সেখানেই, তারা শুধু পরের সিজনটা জিততেই চাইছে না, তারা এমন একটা আইডেন্টিটি বানাতে চাইছেন যেখানে প্রতি সিজনে টাইটেল চ্যালেঞ্জ করা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে। আর হাবাসের কেরিয়ার দেখলে একটা বিষয় কিন্তু পরিষ্কার, তিনি ফ্ল্যাশি ফুটবল কোচ নন, তিনি কালচার বিল্ড করার কোচ। এটিকেতে করেছেন, মোহনবাগানও করেছেন। এখন প্রশ্ন, ইস্ট বেঙ্গলও কি পারবেন? সেখানেই লুকিয়ে আছে এই প্রজেক্টের আসল এক্সাইটমেন্ট। আর ঠিক এখান থেকে শুরু হচ্ছে হাবাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। হাবাসের ফুটবল নিয়ে একটা সমালোচনা বহু বছর ধরে কিন্তু চলে আসছে, তার দল খুবই ডিফেন্সিভ। আসলে বিষয়টা এত সহজ নয়। হাবাস কখনো পজিশনের বিরুদ্ধে নন, তিনি শুধু আননেসেসারি পজিশনে বিশ্বাস করেন না। যেমন তার কাছে পজিশন রাখার মূল্য তখনই যখন সেটা তোমাকে ম্যাচ জিততে সাহায্য করবে। আচ্ছা, তোমরাই ভাবো যে একটা দল 65% বল পজিশন রাখলো, কিন্তু পুরো ম্যাচে মাত্র একটা ক্লিয়ার চান্সেস তৈরি করলো। অন্যদিকে হাবাসের দল
35% পজিশন রেখেও 3টে বড় সুযোগ তৈরি করলো। কোনটা বেশি ডেঞ্জারাস? এটাই হাবাসের ফিলসফি। ফুটবল ইজন্ট অ্যাবাউট হ্যাভিং দ্য বল, ইটস অ্যাবাউট হার্টিং দ্য অপোনেন্ট। এই কারণেই তার দলগুলো ডিফেন্ড করে প্ল্যান দিয়ে, আর যখনই বল রিকভার হয় পুরো টিম যেন সুইচ অন হয়ে যায়। এক মুহূর্ত আগেই যারা ডিফেন্ড করছিল পরের মুহূর্তেই তারা অ্যাটাকিং ট্রানজিশনে। এই ট্রানজিশন ফুটবলটাই বছরের পর বছর আইএসএল এ তাকে অসংখ্য ম্যাচ জিতিয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য সবচেয়ে বেশি পরিবর্তন ট্যাকটিক্সে নাও হতে পারে মাইন্ডসেটে। গত সিজনে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, এটা কিন্তু ইতিহাস। কিন্তু হাবাস নিশ্চয়ই ড্রেসিং রুমে ঢুকে প্রথম দিনই ট্রফির গল্প করবেন না। তিনি সম্ভবত একটা কথাই বলবেন, গত সিজন শেষ, এইবার আবার নতুন শুরু। এইটাই হচ্ছে সিরিয়াল উইনারদের মেন্টালিটি, যারা অতীত সেলিব্রেট করে কিন্তু অতীত নিয়ে বাঁচে না। এই মাইন্ডসেটটাই ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে, কারণ ট্রফি জেতার পর অনেক দল রিল্যাক্স হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই তারা পিছিয়ে পড়তে শুরু করে। হাবাসের ট্র্যাক রেকর্ড বলছে যে তিনি সেই কমপ্লেসেন্সিকে একদমই জায়গা দেন না। ট্রেনিংয়ে হোক, ম্যাচ প্রিপারেশনে হোক বা ডিসিপ্লিনের ব্যাপার, স্ট্যান্ডার্ড সবসময় একই থাকে। ঠিক এই কারণে তার দলগুলো সিজনের শেষ দিকেও ফিজিক্যালি এবং মেন্টালি কম্পিটিটিভ থাকে। তবে একটা জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের নিজেদেরকে পাল্টাতে হবে। ধরো সিজনের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল খুব বেশি গোল করলো না। প্রথম ম্যাচ ধরো 1-0 গোলে জিতলো, সেকেন্ড একটা 0-0 ড্র করলো, পরেরটা আবার 1-0 জিতলো। সোশ্যাল মিডিয়াতে তখন হয়তো অনেকেই বলবে এইটা কেমন টাইপের ফুটবল। কিন্তু মজার বিষয় হলো যে অ্যান্টনি হাবাস হয়তো ঠিক এইটাই চাইবেন, কারণ তার কাছে সিজনটা হচ্ছে ম্যারাথন, স্প্রিন্ট নয়। তিনি জানেন যে লিগ টেবিলে 3 পয়েন্টটাই আসল গল্প, সেটা 5-0 জিতেই আসুক অথবা 1-0। এই মেন্টালিটিটাই ইস্ট বেঙ্গলের সাপোর্টারদেরকে বুঝতে হবে, কারণ তুমি যদি হাবাসের ফুটবল থেকে প্রতি ম্যাচে ফায়ারওয়ার্কস আশা করো তাহলে কিন্তু হতাশ হবে, কিন্তু যদি কনসিস্টেন্সি আশা করো তাহলে প্রজেক্ট অনেক এক্সাইটিং হতে পারে। চলো আবার শুরুতে আমরা ফিরে যাই। 22 বছরের অপেক্ষা, তারপর চ্যাম্পিয়নশিপ। অস্কার ব্রুজন ইস্ট বেঙ্গলকে এমন একটা হিস্ট্রি বা স্মৃতি দিয়ে গেছেন যেটা সমর্থকরা বহু বছর মনে রাখবে। কিন্তু এখন একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। এই চ্যাপ্টারের উদ্দেশ্য শুধুই ট্রফি জেতা নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে প্রমাণ করা যে গত সিজন কোনো ফ্লুক ছিল না। অ্যান্টনি হাবাসকে ইস্ট বেঙ্গল এনেছে কারণ তিনি জানেন যে উইনিং একটা হ্যাবিট, আর এই হ্যাবিট তৈরি হয় ডিসিপ্লিন থেকে, স্ট্রাকচার থেকে, কনসিস্টেন্সি থেকে। হয়তো তার ফুটবল সবসময় সুন্দর হবে না, হয়তো প্রতি ম্যাচে 4-5টা গোলও কিন্তু দেখতে পারবে না, কিন্তু সিজন শেষে যদি ইস্ট বেঙ্গল আবার টাইটেল রেসে থাকে তাহলে কেউ কিন্তু তার ফুটবলিং স্টাইল নিয়ে প্রশ্ন করবে না, কারণ ফুটবল হিস্ট্রি একটা কথাই মনে রাখে, কে জিতলো, হু ফিনিশ দ্য জব। অ্যান্টোনিও লোপেজ হাবাস ইস্ট বেঙ্গল এসেছেন অতীতের সাফল্য নিয়ে, কিন্তু তাকে বিচার করা হবে তার ভবিষ্যতের ফলাফল দিয়ে। তিনি কি অস্কার ব্রুজনের তৈরি মোমেন্টাম ধরে রাখতে পারবেন? তিনি কি ইস্ট বেঙ্গলকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নয়, একটা কনসিস্টেন্ট টাইটেল কন্টেন্টারে পরিণত করতে পারবেন? উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবং মোহনবাগানের নতুন কোচ পানোস ডিলাম্পারিস আদৌ কি ভালো কোচ, সেটা জানার জন্য এই ভিডিওটা তোমরা ক্লিক করো। আশা করি অনেক কিছু নতুন জানতে পারবে। তাহলে দেখা হচ্ছে এই ভিডিওটাতে।